জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্টের অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধানী মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে। বুধবার দাভোসের সুইস পর্বত শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। তুর্ক জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে এবং এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান রোহিঙ্গা সংকট সমাধানের সহায়তার জন্য আহ্বান জানান, যা সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থীর আগমনের কারণে আরও খারাপ হয়েছে। তুর্ক পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে জানান, তিনি এই বিষয়ে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেছেন। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে প্রায় $40 কোটি কর ফাঁকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার। সেটির সুরাহা না হতেই বকেয়া পরিশোধে পিডিবিকে চিঠি দিয়েছে আদানি গ্রুপ। বিশেষজ্ঞরা বলছে, অন্তর্বর্তী সরকার বিদ্যুতের চুক্তিটি সঠিকভাবে পর্যালোচনা করেনি। বকেয়া পরিশোধের বিষয়টি আইনগত হলেও চুক্তির সব বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ আমদানিতে ভারতীয় প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সাথে 25 বছর মেয়াদী চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার পতনের পর বিশেষ আইনের আওতায় করা আদানির চুক্তি বাতিলের দাবি ওঠে। সে সময় সরকার চুক্তিটি পর্যালোচনা করার কথা বললে টানাপোড়েন শুরু হয় আদানির সাথে। বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় আদানি। বিদ্যুৎ রপ্তানির বকেয়া পরিশোধে চাপ প্রয়োগের চেষ্টা ছিল ভারতের এই বহুজাতিক প্রতিষ্ঠানটির। ফার্স্ট থিং হচ্ছে, কয়লা আমি দিব না, আর দিলে এই রেটই কেন দেবো? 14, 15, 18 টাকা সে দিচ্ছে। আর যেখানে কয়লা আমাদের দেশের কয়লা দিয়ে 6-7 টাকায় হচ্ছে। তো এই প্রশ্ন হচ্ছে, এটা তো আগাগোড়াই ওই নীতি। আমাদের দেশে এরকম কোনো শক্তিশালী লোক এখনও আসে নাই, হয়তো আসবে। তাহলে তো আদানির পাওয়ার বলবে যে আমরা তো এটা চুক্তি করছি, থেকে যাবে। থেকে গেলে তো একটা রিনিউয়েবলস তখন তো মার্কেটে ঢুকতে পারবে না, দিবে না, আর কি সরকারই দিবে না। তো প্রশ্ন হচ্ছে, এগুলা কেন থাকবে? ফার্স্ট থেকে এগুলা বাতিল করে আমি রিনিউয়েবলস লাগাবো, এটা আমার পলিসি হবে। ইট শুড বি ডিক্লেয়ার্ড ইমিডিয়েটলি। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, মনে হচ্ছে যে আসলে জিনিসটা তো লোকাচুরি হচ্ছে এবং অন্যদিকে দায়টাও বাড়ছে আস্তে আস্তে। এই দায়টা তো শোধ করতে হবে। আর সারচার্জের যে বিষয়টা, সেটাও স্বাভাবিক, তার কারণ আমরা তো নিশ্চয়ই চুক্তিতে এই সমস্ত ক্লজগুলো রেখে দিয়েছি এবং আমরা আসলে এই খুব দুঃখজনকভাবে হলেও সত্য যে এই চুক্তিগুলো নিয়ে, যেগুলো অনেক বড় চুক্তি, সেই চুক্তিগুলো নিয়ে আমরা আসলে আলাপ আলোচনা করিনি, জনগণের জন্য তথ্য উন্মুক্ত করিনি। সেইটার বোঝাটাই কিন্তু এখন আমাদের টানতে হচ্ছে। চুক্তির অস্বচ্ছতায় কয়লার দাম, যন্ত্রাংশের ব্যয় ও বিদ্যুৎ বিক্রির অর্থ নিয়ে 9-6 করেছে ভারতীয় কোম্পানিটি। প্রতিষ্ঠানটির $40 কোটি কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তির বিভিন্ন ধারা পর্যালোচনা করে সেটি বাতিল বা সংশোধনে পদক্ষেপ নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। এই বিদ্যুৎ কেন্দ্র নিশ্চয়ই এমন কিছু হয়তো দিয়েছে কোনো কোনো গোষ্ঠীকে, যেটার কারণে একেবারে প্রায় গোপন রেখে আসলে চুক্তিটা স্বাক্ষর হয়েছে। মানে চুক্তির কোনো ধারা বা কোনো ধরনের কোনো কিছু কিন্তু জনসমক্ষে প্রকাশ পায়নি। কখন মানুষ যে কোনো কিছু গোপন করে, যদি ওর মধ্যে খারাপ কিছু থাকে, তাই না? যদি একেবারে খুব ভালো চুক্তি হয়, তাহলে সেক্ষেত্রে গোপন করার তো কিছু নেই, তাই না? তো সুতরাং এটা হয়ে থাকতে পারে, সেটা তদন্তের বিষয়। এবং কিভাবে হলো, এটা সত্যি সত্যি যদি হয়, তাহলে শাস্তির ব্যবস্থা কি হতে পারে, কারা জড়িত, বাংলাদেশের ভিতরে কেউ আছে কিনা, কার সঙ্গে হলো, কে এই ডিলটা করলো, এবং এই ধরনের কোনো যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তখন কিন্তু এই বিদ্যুৎ চুক্তি বাতিল করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। কারণ তখন কিন্তু এই আইনগত ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত সহজ হবে। তার কারণ পুরো জিনিসটাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তখন কিন্তু আন্তর্জাতিক আদালতে গিয়েও আসলে এই আদানি গ্রুপ কোনোভাবে পার পাবে না। আমি যখন চুক্তি রিভিউ করব, রিভিউতে আমি দেখব যে এটা কি জনগণের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, এটা দেশের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, এগুলো নৈতিক কিনা। ফার্স্ট হচ্ছে আনসলিসিটেড, একজনের কথার সঙ্গে ফ্রেন্ডশিপ। হ্যাঁ, ঠিক আছে, আদানি সাহেব বললো আমি এখানে একটা পাওয়ার স্টেশন কয়লা বিদ্যুৎ করব, ঠিক আছে, করেন। এটা তো হইতে পারে না। এইসব অনৈতিক চুক্তিগুলো তুমি কেন রাখছো? এগুলো ফার্স্ট রিভিউ করার কথা, এটা করতে হবে আইনগত। সব কিছু মিলামিশা দেখো এটা কি আমাদের পক্ষে না বিপক্ষে। যদি বিপক্ষে যায়, থ্রো ইট আউট। কিন্তু করতেছে না। তারা আগের কিছু রাখছে, কিছু বাতিল করছে। কেন বাতিল করছে, আবার কেন কিছু রাখছো, এটার তো এক্সপ্রেশন নাই। দেশে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রতি টন কয়লার দাম পড়ে $75, রামপাল কেন্দ্রে $80। অন্যদিকে ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম ধরা হয়েছে $96। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে আলোচনায় বাংলাদেশের প্রসঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক করেছেন নয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে। গত 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে অভিষেক আয়োজন আর 4 দেশের জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে একাধিক বৈঠকের পর এইসব কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ওয়াশিংটন ডিসিতে জয়শঙ্করের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসে। নানা বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি জানান, মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় বাদ পড়েনি বাংলাদেশের পরিস্থিতিও। সংবাদ সম্মেলনের ভিডিও নিজের ভেরিফাইড সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি, যা ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র রণধীর জয়সওয়ালও পোস্ট করেছেন। জয়শঙ্কর বাংলাদেশ প্রসঙ্গ টানলেও ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনায় কি কথা হয়েছে তা বিস্তারিত জানাননি। সারা দেশে মাঘের শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। উত্তরের জনপদে শৈত্যপ্রবাহ ও কনকনে ঠান্ডায় নাকাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। পঞ্চগড়ে ঘন কুয়াশায় আর হাড় কাঁপানো শীতে সাধারণ মানুষ রয়েছে দুর্ভোগে। সবচেয়ে বেশি কষ্টে আছে কৃষি শ্রমিক, রিকশা ভ্যান চালক ও খেটে খাওয়া মানুষ। সূর্যের দেখা নেই। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় শীতে জুবুথুবু জেলার জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেটে মাঘের শীতের তীব্রতায় কাঁপছে জনপদ। ঘন কুয়াশায় সড়কে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। 3 দিন ধরে সূর্যের দেখা নেই। শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে দূরপাল্লার যাত্রায় ভোগান্তিও বেড়েছে। কর্মস্থলে যেতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অফিস। জয়পুরহাটে বুধবার রাত থেকেই বইছে দমকা বাতাস, সেই সাথে পড়ছে ঘন কুয়াশা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসী তাড়াতে নজিরবিহীন অভিযানের ইচ্ছায় যাত্রা শুরুতেই বড় বাধা অতিক্রম করলেন সদ্য ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কিত আইনি খসড়া পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে। অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে পাঠানো হয়েছে সেনা আর হেলিকপ্টার। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে উত্থাপিত সংশোধিত লেকেন রিলে অ্যাক্টের ওপর ভোটাভুটিতে কমপক্ষে 263 আর বিপক্ষে ভোট পড়েছে 156টি ভোট। বিরোধী ডেমোক্রেট দলের 46 জন আইন প্রণেতা পক্ষে ভোট দিয়ে আইনি খসড়ার অনুমোদনে সহায়তা করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের মাধ্যমে এটি আইনি রূপ নিলে চুরি সম্পর্কিত অভিযোগে কোনো অবৈধ অভিবাসীকে গ্রেফতারের আইনি বৈধতা পাবে হোমল্যান্ডের সিকিউরিটি বিভাগ। এটি বাস্তবায়নে ব্যর্থ হলে হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধেও মামলা করা যাবে। 2024 সালের ফেব্রুয়ারিতে জর্জিয়ায় মার্কিন নাগরিক লেকেন রিলেকে হত্যায় অবৈধ অভিবাসী জড়িত থাকার স্মৃতির প্রতি সম্মান রেখে এই আইনের এমন নামকরণ করা হয়েছে। এদিকে মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কমপক্ষে 1500 সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেনা সদর থেকে জানানো হয়েছে, মূলত সীমান্তে উঁচু দেয়াল নির্মাণের অসমাপ্ত কাজে সহায়তা দেবে না সেনা সদস্যরা, সহায়ক হিসেবে থাকবে বিমান ও হেলিকপ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান করতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।